একজন ভয়ঙ্কর দুর্ধর্ষ আর ধূর্ত সিরিয়াল কিলার যে কিনা মানুষকে নির্মমভাবে মেরে ফেলে আর তাদের দেহে থেকে যে কোনো একটা অঙ্গ নিজের সাথে নিয়ে যায়, কখনো বা চোখ, কখনো বা হাতের আঙুল। পুলিশ এই সিরিয়াল কিলারকে হন্য হয়ে খুঁজতে থাকে। অন্যদিকে সেই সিরিয়াল কিলার একের পর এক মার্ডার করেই চলছিল। শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর সিরিয়াল কিলার পুলিশের সাথে কি করেছিল সেটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত যেতে হবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে মুক্তি পাওয়া বীরকার ওয়েব সিরিজটি। ওয়েব সিরিজের এপিসোডে 1 এর শুরুতেই দেখা যায় একজন ইন্সপেক্টরকে একটি গোপন মিশন পরিচালনা করতে। সেখানে একাই সে একটি বাড়ির ভেতরে যায়। সেই পরিত্যক্ত কারখানায় কিছু সন্ত্রাসীরা একটি ছোট্ট মেয়েকে কিডন্যাপ করে এবং রেপ করে। এরপরে তাকে সেখানে আটকে রাখে। সেই ইন্সপেক্টরকে দেখা যায় সে লুকিয়ে সেই কারখানার ভেতরে ঢুকে যায়। সেই বাচ্চা মেয়েটিকে সাথে সাথে উদ্ধার করে ফেলে। এরপরে যখন সেই সন্ত্রাসীরা টের পেয়ে যায়, তাদের একে একে মারতে থাকে। আর এই ইন্সপেক্টরের নাম ছিল বীরকার। বীরকার সেখানে থাকা সবগুলো ক্রিমিনালকে একে একে শুট আউট করে মেরে ফেলে। এরপরেই বীরকার সেখানে ক্রাইম সিন সেট করতে থাকে। আসলে বীরকার অনেক রাফ অ্যান্ড টাফ একজন পুলিশ অফিসার। সে অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয় না, আর ক্রিমিনালদের এনকাউন্টার করতে সে একটুও পিছপা হয় না। এই এনকাউন্টারগুলোর জন্য যাতে ডিএসপির কাছে তাকে জবাবদিহি করতে না হয়, তাই সে ফেক ক্রাইম সিন তৈরি করছে। এরপরে মেয়েটিকে বাঁচিয়ে বীরকার সেখান থেকে বের হয়ে আসে। সেখান থেকে আসার পরে ডিএসপি সঞ্জয় তাকে ডাকে। সেখানে ডিএসপি সঞ্জয় বীরকারকে বলতে থাকে, তুমি কি জানো তুমি কি করেছো? বীরকার বলে, জাস্টিস। ডিএসপি সঞ্জয় বলতে থাকে, তুমি জাজ নও, তুমি একজন পুলিশ অফিসার। তুমি আজকে 5 জন মানুষকে মেরে ফেলেছ। তখন বীরকার বলতে থাকে, চাইল্ড রেপিস্টরা কখনোই মানুষ হতে পারে না। ডিএসপি সঞ্জয় বলতে থাকে, তুমি যদি আমার অর্ডার মানতে তাহলে আজকে 5 জন ক্রিমিনাল বেঁচে থাকতো। বীরকার বলতে থাকে, তারা প্রথমেই আমার উপরে গুলি চালিয়েছে, ক্রাইম সিনের সেটার এভিডেন্স রয়েছে। ডিএসপি সঞ্জয় একটু হাসে। সে বুঝতে পারছে বীরকার মিথ্যে কথা বলছে। সে ইচ্ছে করেই সেই সব সন্ত্রাসীদের মেরে ফেলেছে। তখন ডিএসপি সঞ্জয় বলে, তুমি ফাইল তৈরি করবে যে অপারেশনটা আমি অ্যাপ্রুভ করেছি। এছাড়া সেখানে ক্রাইম সিনে যেসব প্রমাণ আছে সেগুলো রিপোর্টে লিখবে। এছাড়া মেয়েটিকে তারা কিভাবে টর্চার করেছিল সে সব কিছু রিপোর্টে যেন লেখা হয়। তখনই বীরকার একটি রিপোর্ট দেয়, বলে, স্যার আমি আগে থেকেই সব কিছু বানিয়ে নিয়ে এসেছি। আসলে বীরকার আগে থেকেই জানতো ডিএসপি সঞ্জয় তাকে প্রথমে একটু বকাঝকা করবে, এরপরে তার কাজটাকে অ্যাপ্রুভ করে নেবে। কারণ ডিএসপি সঞ্জয় বীরকারকে অনেক ভালোবাসে। বীরকারকে দেখা যায় সে সমুদ্রের পাড়ে আসে। সে আসলে খুব একা একজন মানুষ। তার পরিবার বলতে কেউ নেই। সে এতিম। এখানে রাতের বেলা সমুদ্রের সাথেই সে সময় কাটায়। একটি বোটের মধ্যে সে ঘুমিয়ে থাকে। আর এটাই তার কাছে ভালো লাগে। তার কাছে নিজেকে একা মনে হয় না। এদিকে একটি ছেলে আর একটি মেয়েকে দেখা যায় শারীরিক সম্পর্ক করার জন্য। মেয়েটি যখন ধীরে ধীরে ছেলেটির কাছে আসছিল, ঠিক তখনই মেয়েটি একটি ইঞ্জেকশন ছেলেটিকে পুশ করে। সিন শিফট হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় সেই সমুদ্রে বোটের উপরেই বীরকার ঘুমাচ্ছিল। তার কাছে কল আসে। একটি বাড়ির সামনে কিছু পুলিশ, মিডিয়া, ফরেন্সিক লোকদের দেখা যায়। একজন পুলিশ অফিসার সেখানে বলতে থাকে, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা রেপ কেস। তখনই সেখানে বীরকার চলে আসে। সেই অফিসার বীরকারকে বলতে থাকে যে মারা গেছে তার নাম রাজ। বাইকের রেজিস্ট্রেশন নাম্বার থেকে পরিচয় পেয়েছি। ঘরের ভিতরে আসতেই বীরকার দেখতে পায় রাজ নামের সেই ছেলেটির ক্ষতবিক্ষত দেহ, যেখানে নগ্ন অবস্থায় খাটের উপরে পড়েছিল সে, আর চারপাশটায় রক্তে ভিজেছিল। হোটেলের সামনে সকাল ভোরে একজন লোক বসে মদ খাচ্ছিল। সেই লোককেও সেই অফিসার ধরে নিয়ে আসে। সেই লোকটি বলতে থাকে, এই রুম থেকে সকালবেলায় একটি মেয়েকে কালো ড্রেস পরে বের হয়ে যেতে দেখেছে সে। বীরকার সেই অফিসারকে বলে সেই লোকটিকে নিয়ে যে সেই মেয়েটির একটি স্কেচ ফটো তৈরি করার জন্য। তখনই সেই মদ্যপায়ী লোকটি বলে, আমি তো তার পেছন সাইডটা দেখেছি, তার চেহারা দেখিনি, তাই বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি মেয়েটির চুল অনেক লম্বা ছিল আর তার পেছনে একটি লাল কালারের ব্যাগ ছিল। বীরকার পুরো ঘরটা দেখার পরে সেই ক্রাইম সিনটা নিজে নিজে ইমাজিন করতে থাকে। ইমাজিন করার চেষ্টা করে কিভাবে সেই মেয়েটি সেই ছেলেটিকে মেরেছে, সেটাই সে বোঝার চেষ্টা করে। রাজ নামের সেই ছেলেটির বডিতে বিভিন্ন জায়গায় ক্ষতের স্থান ছিল। চাকু দিয়ে আঘাত করা হয়েছে বারবার। বীরকার যখন রাজের লাশটা ভালো করে দেখছিল, তখনই তার বডিতে একটি মেয়ের লম্বা চুল পায়। সেই লোকটি বলেছিল সেই মেয়েটি পেছনের গেট দিয়ে বের হয়ে গেছে,
তাই ভিরকার গেটের সামনেটা ভালো করে দেখতে থাকে। তখনই সেখানে ছোট্ট একটা লকেট সে দেখতে পায়। একটু পরেই সেই ক্রাইম সিনে ডক্টর সিনহা চলে আসে, যে খেতে খুব পছন্দ করে, তাই সে সবসময় পিৎজা খেতেই থাকে। ভিরকার ডক্টর সিনহাকে বলে আজকে সন্ধ্যার মধ্যে এর রিপোর্ট আমার চাই। ডক্টর সিনহা বলে রিপোর্ট তৈরি করতে কমপক্ষে 24 ঘন্টা লাগে। ভিরকার তাকে বলে যদি আজকে সন্ধ্যার মধ্যে আমি রিপোর্টটা পাই তাহলে আমি আপনাকে একটা পিৎজা খাওয়াবো। ডক্টর সিনহা তখন বলে এর আগেও তুমি আমাকে অনেকবার বলেছ, কিন্তু আমি পরে আর পিৎজা পাইনি। ডক্টর সিনহা তখন দেখতে পায় রাজের বডিতে তার গোপন অঙ্গ নেই, অর্থাৎ সেটা কেটে নিয়ে গেছে। ভিরকার বলে খুনি হয়তোবা ওটা স্মৃতি হিসেবে নিয়ে গেছে। পরদিন ভিরকার চলে যায় রাজের বাবার সাথে দেখা করতে তার বাড়িতে। সেখানে ভিরকার রাজের বাবাকে জিজ্ঞেস করে রাজের বন্ধুবান্ধব সম্পর্কে। রাজের বাবা বলে ও যখন এখানে ছিল তখন ওর কিছু পুরনো বন্ধুবান্ধব ছিল, তাদের সবাইকে আমি চিনতাম। ওখানে যাওয়ার পরে সে নতুন কিছু বন্ধু তৈরি করেছে যাদের সম্পর্কে আমি কিছুই জানি না। রাজের বাবা বলতে থাকে রাজ কিছুদিন ধরেই রাতে বিরেতে বাইরে থাকতো, বাসায় আসতো না। আর যতটুকু সময় সে বাসায় থাকতো সে ঘরে একা একা থাকতো। ভিরকার রাজের ঘরে যায় এবং পুরো ঘরটার তল্লাশি করে। সেখানে সে রাজের আলমারি খোলার পরে অনেক দামি দামি পোশাক, হাতঘড়ি এবং জুতো দেখতে পায়। সাথে কিছু নগদ টাকাও ছিল, যেটা রাজের কাছে থাকার কথা নয়, কারণ সে একজন স্টুডেন্ট। তার কাছে এত কিছু কিভাবে এলো? সেই ঘরে কিছুটা খোঁজার পরে রাজের ল্যাপটপটিও সে খুঁজে পায়, আর সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। অফিসে আসার পরে রাজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করতে থাকে ভিরকার, যেখানে অনেক ঘাটাঘাটির পরে সে দেখতে পায় সাগরিকা নামের একটি মেয়ের সাথে রাজের ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া। এরপরে ভিরকার সাগরিকার প্রোফাইলটা দেখতে থাকে, যেখানে একটা ফটোতে সে দেখতে পায় সেই লকেটগুলোর মধ্যে একটি, যেগুলো সে গেটের সামনে সে পেয়েছিল। ভিরকার মিলিয়ে ফেলে এই সাগরিকাই হচ্ছে রাজের মার্ডারার। তাই সে ডিএসপি সঞ্জয়কে এটা রিপোর্ট করে। ডিএসপি সঞ্জয় যখন সিসিটিভি ফুটেজের কথা জিজ্ঞেস করে, ভিরকার বলে ওই হোটেলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। ভিরকার সবকিছু খুলে বলতে থাকে ডিএসপি সিনহাকে। সে বলতে থাকে সেই হোটেলের রুমটি একটি জেনারেটর পাশেই ছিল, যার ফলে রাজের চিৎকারের আওয়াজ বাইরে যায়নি। তাই এই সাগরিকা নামের মেয়েটি বুঝে শুনে প্ল্যান করে মার্ডারটা করেছে। ডিএসপি বলতে থাকে আমার সন্দেহ হচ্ছে কলেজে পড়া একটি মেয়ে এভাবে কাউকে মার্ডার করতে পারে। ক্রাইম সিনে তোমরা তার কোনো প্রমাণই পাওনি। এতটা নিখুঁত প্ল্যান কি একটা কলেজের মেয়ে করতে পারে? নিশ্চয়ই এর সাথে কেউ আছে। এরপরে ভিরকার যখন সেখান থেকে চলে আসতে যাবে, ডিএসপি তাকে বলে তোমার জন্য একটি ব্যাড নিউজ রয়েছে। সেই চাইল্ড রেপিস্টদের এনকাউন্টার করার জন্য একটি ইনকোয়ারি টিম বসেছে, আর যেটা পরিচালনা করছে ডিএসপি রাউত। তুমি তো জানোই সে তোমাকে কতটা পছন্দ করে, তো সাবধানে থেকো। এরপরে অঞ্জলি নামের একজন আইটি অফিসারকে দেখানো হয়, যার সাথে ভিরকার এসে কথা বলতে থাকে। অঞ্জলিকে সবাই আইপি বলে ডাকে। অঞ্জলি ভিরকারকে পছন্দ করত, কিন্তু ভিরকার তাকে পাত্তা দিত না। সেখানে অঞ্জলি তাকে দুষ্টুমি করে তার নিজের নতুন করা ট্যাটুটা দেখায়। ভিরকার বলে তার কাছে সময় নেই, রাজের ল্যাপটপ থেকে কি কি পাওয়া গেছে সেটা বলো। তখন অঞ্জলি বলতে থাকে রাজের ল্যাপটপটা অনেক সিকিউরিটির মধ্যে দিয়ে রাখা হয়েছে। এটার পাসওয়ার্ড ক্র্যাক করার মাত্র একটাই অ্যাটেম্প রয়েছে, আর সেটাতে যদি আমরা ফেল করি তাহলে এটার হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যাবে, ল্যাপটপটি ব্লাস্ট হয়ে যেতে পারে, আর এর ভেতরে থাকা সব ডাটাগুলো মুছে যাবে সাথে সাথে। সেখানে অঞ্জলি অনেক কনফিডেন্সের সাথে রাজের পাসওয়ার্ডটা হ্যাক করে। এরপরে সেটাতে ইয়েস প্রেস করে, কিন্তু সেই পাসওয়ার্ড ম্যাচ করে না, যার ফলে সাথে সাথে সেই ল্যাপটপটি সেখানে ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে ভিরকার অনেক আপসেট হয়, সে সেখান থেকে চলে যেতে থাকে রাগ করে। ভিরকার চলে আসে ডক্টর সিনহার কাছে। ডক্টর সিনহা বলে রাজের ব্লাড গ্রুপ থেকে ম্যাথোনিয়াল নামের একটি ড্রাগস পাওয়া গেছে, যেটা সাধারণত ইন্ডিয়ার ছেলেরা মেয়েদের গোপনে খাইয়ে তাদের বেহুশ করে ফেলে, এরপরে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করে। এরপরে দেখা যায় আরও একটি ছেলেকে সে বাসায় বসে গেম খেলছিল, তখনই তার বাসার কলিং বেল বাজে। একটু পরে যেই ছেলেটি দরজা খোলে, একটি মেয়েকে ভেতরে আসতে দেখা যায়। সেই মেয়ে আর ছেলেটি একসাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। যদিও ছেলেটি প্রথম একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে সেও সায় দেয়। আর এই মেয়েটিও একই রকমভাবে কালো রঙের ড্রেস পরা ছিল এবং তার চুলও লম্বা ছিল। এছাড়া সবথেকে বড় প্রমাণ হচ্ছে তার হাতেও ঠিক একই রকম ব্রেসলাইট ছিল, যেটাতে ঠিক একই ধরনের লকেট ছিল।
আর এই একই রকম লকেট ভিরকার পেয়েছিল রাজের ক্রাইম সিনে, কিন্তু মেয়েটির মুখ সেখানে দেখানো হয় না। এপিসোড 1 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতেই দেখা যায় একটি বড় ভবনের সামনে সেই সাগরিকাকে শুয়ে থাকতে। সেখানে সাগরিকা অচেতন অবস্থায় পড়েছিল। ঘুম ভাঙতেই সে চমকে ওঠে। সে বুঝতেই পারে না এখানে সে কিভাবে আসলো। সেখানে তার মোবাইলটিও ছিল। আশেপাশের লোকজন তাকে অবাক হয়ে দেখতে থাকে। সাগরিকা তাড়াতাড়ি সেখান থেকে উঠে পড়ে। উঠেই সে তার মোবাইলে কাউকে কল করতে যাবে, কিন্তু তার মোবাইল কাজই করছিল না। সে ভয়ে কাঁদতে থাকে। সেখানে সে দেখতে পায় তার মোবাইলটি অন্য কেউ কন্ট্রোল করছে, কারণ তার মোবাইলটি একা একাই কাজ করছিল। আর সেখানে একটি ভিডিও প্লে হতে থাকে, যেখানে গত রাতে সাগরিকা এবং রাজের একটি শারীরিক সম্পর্ক করার ভিডিও ছিল। আর সেই ভিডিওতে রাজের মুখ দেখা না গেলেও সাগরিকার মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এটা দেখে সাগরিকা অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই দেখা যায় সেই মোবাইল থেকে একা একাই সে ভিডিওটি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতে যাচ্ছিল। সাগরিকা অনেক কষ্টে সেটা ঠেকায়। এরপরেই সেখানে একটি নোটিফিকেশন আসে, যেখানে দেখানো হয় পেমেন্টে ক্লিক করার জন্য, অর্থাৎ কেউ সাগরিকাকে ব্ল্যাকমেল করছে। ভিরকারকে দেখা যায় আবারও একটি ক্রাইম সিনে আসতে। গত রাতে যে ছেলেটির বাসায় সেই মেয়েটি এসেছিল, সেই ছেলেটিকেও খুন করা হয়েছে। সেই বাড়ির ওয়াচম্যান বলে, গত রাতে যখন আমি ঝিমাচ্ছিলাম হঠাৎই ফোনের শব্দে আমার ঘুম ভেঙে যায়, আর আমি দেখি কালো কালারের ড্রেস পরা লম্বা চুলের একটি মেয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। তার পেছনে একটি লাল ব্যাগ ছিল। ঘরের ভেতরে আসার পরে ভিরকার দেখতে পায় এই ছেলেটিকেও ঠিক একইভাবে মারা হয়েছে। নগ্ন অবস্থায় পড়েছিল বেডের মধ্যে। তার পুরো শরীরে ক্ষত বিক্ষত হওয়ার চিহ্ন, চাকু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। আর এইবার এই ছেলেটির চোখ ছিল না, অর্থাৎ মেয়েটি যাওয়ার সময় ছেলেটির চোখ উঠিয়ে নিয়ে গেছে। এবারও ভিরকার পুরো ঘরটা ভালোভাবে দেখার পরে সেই ক্রাইম সিনটা ইমাজিন করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। ভিরকার ভাবতে থাকে এই খুনটাও সাগরিকাই করেছে, কিন্তু কেন সে একের পর এক ছেলেদের এভাবে মারছে সেটা সে বুঝতে পারছে না। অন্যদিকে একটি ছেলেকে দেখা যায় সে কয়েকটি কম্পিউটার নিয়ে কিছু কাজ করছে, যেখানে সে একের পর এক অ্যাড্রেস থেকে কিছু সোশ্যাল কয়েন নামের টাকা পেমেন্ট পাচ্ছে। এদিকে ক্রাইম সিনে ডক্টর সিনহা আসার পরে ভিরকার তাকে বলে, দুটো মার্ডার একজন মানুষই করেছে, কারণ দুটো বডিতেই চাকু দিয়ে আঘাত করার যে ক্ষতটা সেটার গভীরতা এক। ভিরকার সেই ছেলেটির ঘর খোঁজার পরে একটি পিসি এবং কয়েকটি নকল পাসপোর্ট খুঁজে পায়। এরপরে ভিরকার চলে আসে সেই হোস্টেলে যেখানে সাগরিকা থাকতো। সেই হোস্টেলের ওয়ার্ডেন তাকে বলে, সাগরিকা যখন প্রথম এখানে এসেছিল তখন সে একেবারে সিম্পল একটি মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করেই তার সবকিছু বদলে গেল, কথাবার্তা, চালচলন, পোশাক আশাক সবকিছু। সাগরিকার পুরো রুমটা ভালোভাবে সার্চ করার পরে সে কয়েকজন লোকের ফটো দেখতে পায়। সেখানে একজন মহিলার ফটোও দেখা যায়। সাগরিকার বাবার সাথে কথা বলার পরে ভিরকার জানতে পারে কিছুদিন আগেই কলেজ ফি ভরার জন্য মেয়েটিকে সে 2 লাখ টাকা পাঠিয়েছিল, কিন্তু পরে সে জানতে পারে সাগরিকা তার কলেজের ফি দেয়নি। সাগরিকার ফ্রেন্ডরা ভিরকারকে তার ব্যাপারে বলতে থাকে। কয়েকজন মেয়ে বলে সাগরিকা একটু অন্যরকম, সবসময় চুপচাপ থাকতো, আর যতটুকু সময় থাকতো সে তার মোবাইল নিয়ে পড়ে থাকতো। ছেলেরা বলতে থাকে সে একটু অদ্ভুত টাইপের, একদিনে 100 থেকে 150টা সেলফি তুলতো। ভিরকার সাগরিকার রুম থেকে তেমন কিছুই খুঁজে পায় না। অবশেষে চিরুনি থেকে তার একটি চুল নিয়ে যায় ম্যাচ করার জন্য। ভিরকার সাগরিকার একজন বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে, কিন্তু সে বলে সাগরিকার আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ করেই সে কিছুদিন ধরে লাপাত্তা। এছাড়া গত কয়েকদিন ধরে সে একটা বিষয় নিয়ে খুব এক্সাইটেড ছিল। সে বারবার বলেছিল আমার সাথে শেয়ার করবে, কিন্তু সুযোগটা আর হয়ে ওঠেনি। ভিরকার তখন রাজের ছবি দেখায়, জিজ্ঞেস করে এই ছেলেটাকে সে চিনে কিনা। সেই মেয়েটি বলে না, সে এই ছেলেটিকে আগে কখনো দেখেনি। এইদিকে দ্বিতীয় দিন খুন হওয়া সে ছেলেটির বাসা থেকে যে পিসিটা পাওয়া গেছে সেটা দেখে অঞ্জলি বলতে থাকে এই পিসিতে ক্রিপ্টো ইনস্টল করা হয়েছে, যেটা রাশিয়া থেকে। ভিরকার বলে তাহলে সেটাই ব্রেক করো। তখন অঞ্জলি বলে আসলে তোমাকে সত্যি কথা বলতে এটা আমি করতে পারবো না, আমার হেল্প লাগবে। আমার এক ফ্রেন্ড আছে রিচার্ড, ও একজন হ্যাকার। এমন কোড এর আগে ও অনেকবার ব্রেক করেছে, ওকে টাকা দিলে এগুলো সে করে দেবে। তখন ভিরকার বলে আমি ওকে টাকা দিয়ে দেব, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো। অঞ্জলি বলে সে কারোর সাথে দেখা করে না, কিন্তু ওর একটা লোকেশন আছে, সেখানে তুমি টাকা রেখে আসলে আমি কোড পেয়ে যাব।
ও আমাকে কোডটি ব্রেক করে দেবে। অঞ্জলির কথা মতো সেই স্থানে একটি ডাস্টবিনে টাকা রেখে আসে ভিরকার। এরপরে পাশে বসে লুকিয়ে সে ছদ্মবেশে নজর রাখতে থাকে সেখানে। কিছুক্ষণ ভিরকার অপেক্ষা করার পরেই দেখতে পারে একটি ছেলে সেখানে আসে আর সেই ডাস্টবিন থেকে টাকা নিয়ে চলে যায়। ভিরকার রিচার্ডকে ফলো করতে থাকে। রিচার্ড নামে সে ছেলেটি তাকে কি কোড দিয়ে দেয় আর সেই কোডটা ব্রেক করে দেয়, যেখানে সে ছেলেটির পিসি থেকে যে ফোল্ডারগুলো ছিল সেই ফোল্ডারের মধ্যে কিছু গোপন ভিডিও পাওয়া যায়। সেটা ছিল সাগরিকা এবং রাজের। সেই ভিডিও ফুটেজ দেখার পরেই ভিরকার অঞ্জলিকে সাথে সাথে বলে, সাগরিকার সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হ্যাক করো, দেখো ও কার কার সাথে কথা বলে, কোথায় যায়, সব কিছু ডিটেলস আমার চাই। এছাড়া যে করেই হোক সাগরিকার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আমার চাই। ও টাকা কলেজে দেয়নি, টাকাগুলো কাকে দিয়েছে সেটা আমার জানা দরকার। সাগরিকার সোশ্যাল মিডিয়া থেকে সেখানে তারা জানতে পারে প্রত্যেক মঙ্গলবারে সাগরিকা 3টা বাজে নায়না নামের একজন কাউন্সিলরের সাথে মিট করত। ভিরকার সেখানে যেতে থাকে আর যাবার আগে অঞ্জলিকে বলে, এই সোশ্যাল কয়েনটা কি, সেটার সাথে এদের সম্পর্কটা কি সেটা খুঁজে বের করার চেষ্টা করো। ভিরকার নায়নার সাথে দেখা করার আগে ডক্টর সিনহার সাথে দেখা করে, কারণ সে তাকে আসতে বলেছিল। সেখানে আসার পরে বলে সাগরিকার চুলের সাথে মার্ডার স্পটে পাওয়া চুলের স্যাম্পল ম্যাচ করে গেছে। সিনহা বলতে থাকে, আমি বুঝতে পারছি না এই মেয়েটি এই দুজনকে এত নৃশংসভাবে কেন মেরেছে। ভিরকার বলে, কিছুক্ষণ আগেই এই ছেলেটির পিসি থেকে সাগরিকা এবং রাজের সেক্স টেপ আমরা পেয়েছি। আসলে সাগরিকা হয়তো আমাদের মিসলিড করার চেষ্টা করছে। সে দেখাচ্ছে সে একজন সিরিয়াল কিলার, তার একটা মোটিভ রয়েছে খুন করার। আসলে সে রিভেঞ্জ নিচ্ছে। হয়তো সে কোনোভাবে রাজের সাথে শারীরিক সম্পর্ক করেছিল। রাজে গোপনে সে তার ভিডিও করে ফেলেছে। এরপরে সে যখন তাকে ব্ল্যাকমেল করছিল সে রিভেঞ্জ নেয়। এরপরে সে যখন জানতে পারে এই ভিডিওগুলো এই ছেলেটির কাছেও আছে, সে একইভাবে এই ছেলেটিকেও মেরে ফেলে। এদিকে কোনোভাবেই তারা সাগরিকাকে খুঁজে পাচ্ছিল না। ভিরকার পরের দিন অফিসে এসে একজন পুলিশ অফিসারকে বলে, ওসমান কোন সেলে রয়েছে সেটা খুঁজে বের করো। ভিরকার চলে আসে ডিএসপির কাছে। সে রিপোর্ট করে, বলে 2টি খুন একই মেয়ে করেছে, সাগরিকা। সেখানে আমরা চুলের স্যাম্পলগুলো ম্যাচ করেছি। এছাড়া খুনের স্টাইলও একই ছিল। এছাড়া সীতেশ নামের যে ছেলেটিকে শেষবারের মতো মারা হয়েছে সেই ছেলেটির পিসিতে আমরা রাজ এবং সাগরিকার সেক্স টেপ পেয়েছি। সীতেশ আর রাজ মিলে সাগরিকাকে ব্ল্যাকমেল করছিল এই ফুটেজ দিয়ে, যার ফলে একটা সময় হয়তো সাগরিকা বাধ্য হয়েই ফুটেজগুলো ডিলিট করে বা নষ্ট করে ফেলার চেষ্টা করে। কিন্তু সীতেশের পিসিতে ক্রিপ্টো ইনস্টল করা ছিল, যার ফলে সাগরিকা সেই পিসির ভেতরে থাকা ফুটেজগুলো ডিলিট করতে পারেনি। সাগরিকা যে কলেজে পড়তো সেই কলেজে চলে আসে ভিরকার। সেখানে ভিরকার নায়নার সাথে দেখা করে এবং সাগরিকা সম্পর্কে জানতে চায়। নায়না তাকে বলে, সাগরিকা যখন মুম্বাই এসেছিল প্রথম তার সবার সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছিল। সোশ্যাল অ্যাংজাইটি নামের তার একটি রোগ হয়েছিল। পরে অবশ্য কিছুদিন পরে সেটা সে ঠিক করে ফেলেছিল, মানিয়ে নিয়েছিল। আর তখন থেকেই সে আমার কাছে এসে কাউন্সিল করে। তো ভিরকার তখন রাজের ব্যাপারে জিজ্ঞেস করে। নায়না বলে, হ্যাঁ, সাগরিকা আমাকে রাজের ব্যাপারে বলেছিল। সে কয়েক মাস ধরেই ডেট করছে। প্রথম দিকে সে খুবই এক্সাইটেড ছিল রাজকে নিয়ে, কিন্তু ধীরে ধীরে একটা সময় এই রিলেশন প্রবলেমের কারণে সে ডিপ্রেশনে চলে যায়। আর ডিপ্রেশন থেকেই সে ড্রাগস নেওয়া শুরু করে একটা সময়। এরপরে একটা সময় সে আমার সাথে দেখা করাও বন্ধ করে দিল। কয়েক সপ্তাহ আগে সে আমাকে কল করেছিল, কিন্তু কল করে কিছুই বলতে পারছিল না। আমি বুঝতে পারছিলাম সে অনেক টেন্সে ছিল। নায়নার সাথে দেখা করার পরে ভিরকার যখন সেখান থেকে আসতে যাবে তখনই অঞ্জলি তাকে কল করে এবং বলে, পিসিতে পাওয়া সেই ফুটেজগুলোর লোকেশন আর সেই সোশ্যাল কয়েনের পাওয়া লোকেশনগুলো একটা জায়গায়, সেটা হলো লাভ হোটেল। সেই হোটেলের নাম শুনতে পেয়ে ভিরকার সাথে সাথে তার বাইক নিয়ে সেখানে যেতে থাকে। সেই হোটেলে যাওয়ার পরে সে দেখতে পায় রিসেপশনে কেউ নেই। এরপরে হঠাৎ করে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পায় সে। সেখানে গেলে হঠাৎ করে কেউ একজন তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ভিরকার তারপরেও তাকে পিছু করতে থাকে। ভিরকার দেখতে পায় ঠিক একই রকম সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যাচ্ছে, কালো ড্রেস পরা, লাল ব্যাগ, লম্বা চুল। ভিরকার তার পিছু করে। অনেক চেষ্টার পরেও মেয়েটিকে সে ধরতে পারে না। ভিরকার এরপরে আবারও সেই হোটেলে চলে আসে। হোটেলে আসার পরে দেখতে পায় পিসি থেকে হার্ড ড্রাইভ মিসিং, অর্থাৎ এই হোটেলে সেই মেয়েটির আসা যাওয়ার যে ফুটেজটা ছিল সেই মেয়েটি সেটা ডিলিট করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। আর সেই হোটেলের রিসেপশনিস্টকে সে সেখানেই মেরে রেখে গেছে।
এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতেই দেখা যায় সাগরিকার সে ফ্রেন্ড সাগরিকা ড্রিঙ্কসে কিছু একটা মিশাচ্ছে। সাগরিকা সেই ড্রিঙ্কস পান করার পরে কিছুক্ষণ পরেই তার মাথা ঘোরাতে থাকে। এদিকে রাজ তাকে সাথে নিয়ে কোথাও চলে যায়। এটা দেখে বোঝা যাচ্ছিল সাগরিকার সেই ফ্রেন্ড মিথ্যে বলছিল, কারণ সে ভিরকারকে বলেছিল সে রাজকে চেনে না। দেখা যায় সেই হোটেলে ফরেন্সিক টিম এবং পুলিশ চলে এসেছে। ভিরকারকে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তখনই ডিএসপি তাকে কল করে এবং বলে সবকিছু ছেড়ে আমার অফিসে আসো, কিন্তু ভিরকার বলে তার কাজ এখনো শেষ হয়নি। এতে ডিএসপি রেগে যায় এবং বলে সবকিছু ছেড়ে আমার অর্ডার ফলো করো, তাড়াতাড়ি অফিসে চলে এসো। কিন্তু ভিরকার বলে আমি আমার কাজ ছেড়ে আসতে পারবো না, আপনার যা করার করতে পারেন। এরপরে সে চলে আসে সেলে আর সেই কয়েদির সাথে দেখা করে, যেখানে সে কয়েকজন লোকের ঠিকানা চায়, যাদের মধ্যে সাগরিকাও ছিল। সেই ওসমান নামের কয়েদি প্রথমে রাজি হতে না চাইলেও ভিরকার যখন তাকে কিছুটা টর্চার করে, ওসমান তখন বলতে থাকে এদের আমি কিভাবে খুঁজে বের করব। ভিরকার বলে এদের শরীরে যে ড্রাগস পাওয়া গেছে সেটা তুমি যে ড্রাগসের ব্যবসা করতে ঠিক সেটাই, অর্থাৎ তোমার কোনো কাস্টমারের কাছ থেকে এ কিনেছে। এইদিকে কালো হুডি পরা সেই ছেলেটির কম্পিউটারের সামনে 3টি ছবি ছিল, যেখানে রাজ, সীতেশ এবং সেই মেয়েটি অর্থাৎ সাগরিকার ফ্রেন্ডের। অন্যদিকে ওসমানকে দেখা যায় সে তার নেটওয়ার্কের লোকদের বলছে সে কয়েকটি ছবি পাঠিয়েছে, তাদের সম্পর্কে 2 ঘন্টার মধ্যে তার পুরো ডিটেলস চাই। অঞ্জলি ভিরকারকে কল করে এবং বলে সেই ইনকোয়ারি অফিসার ডিএসপি রাউত তোমার জন্য অপেক্ষা করছে এবং সব এভিডেন্স কালেক্ট করছে, তোমার বিরুদ্ধে স্ট্রং ফাইল তৈরি করছে সে। এছাড়া অঞ্জলি ভিরকারকে আরও বলে সেই সাগরিকার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে তারা আরও একটা জানতে পেরেছে, সেটা হচ্ছে কোনো একটা বেনামি অ্যাকাউন্টে এই সাগরিকা 2 লাখ টাকার সোশ্যাল কয়েন ট্রান্সফার করেছে। ভিরকার অঞ্জলিকে জিজ্ঞেস করে এই সোশ্যাল কয়েনের কাজটা কি। অঞ্জলি বলে এটা এক ধরনের ক্রিপ্টোকারেন্সির মতো কাজ করে। এদিকে সেই কাউন্সিলর ন্যানাকে দেখা যায় ভিরকারকে কল করতে, সে সাগরিকার ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই ভিরকারকে দেখা যায় সে কলেজের সামনে দিয়ে যাচ্ছিল, সে ন্যানাকে তার সাথে নিয়ে যায়। বারে থাকা একটি ছেলের মোবাইলে 3টি ফটো আসে, রাজ, সীতেশ আর সাগরিকার। এই ছেলেটি আসলে ওসমানের হয়ে কাজ করত, তার হয়ে ড্রাগস বিক্রি করত। সেই ফটোগুলো দেখার সাথে সাথে সে ওসমানকে কল করে। এদিকে ভিরকারকে ন্যানা বলছিল আমার কোনোভাবে বিশ্বাস হয় না সাগরিকা তার রিভেঞ্জ নেওয়ার জন্য সেই 2 জন লোককে এমনভাবে মেরেছে। সাগরিকা খুবই ইন্টেলিজেন্ট একটি মেয়ে, সে এমন কাজ করতেই পারে না, নিশ্চয়ই কেউ তাকে ফাঁসাচ্ছে। ঠিক তখনই ওসমানের কল আসে ভিরকারের কাছে। ওসমান তাকে বলে সেই মেয়ে আর ছেলেগুলোর ব্যাপারে তেমন খোঁজ নিতে পারেনি, কিন্তু আমি জানতে পেরেছি সাগরিকা এবং রাজ নামের সেই ছেলেটির সাথে একটি মেয়েও আসতো, তারা রেগুলার কাস্টমার ছিল, কিছুদিন পরপরই আসতো। এদিকে সাগরিকার সেই ফ্রেন্ড পত্রিকায় সীতেশ এবং রাজের মার্ডারের ছবি দেখতে পায়। এটা দেখে সে অনেক টেন্স হয়ে যায়, সেখানে সে ড্রাগস নিতে থাকে। এরপরে সে তাড়াহুড়ো করে কাউকে কল করতে যায়, কিন্তু সেই নাম্বারটি বন্ধ ছিল। এরপরে এক্সম্যান নামের একটি নাম্বারে সে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে বলে আমি তোমাকে 3 দিন ধরে কল করার চেষ্টা করছি, তুমি কোথায়। এদিকে ভিরকার চলে আসে উসমানের বলা সেই নাইট ক্লাবে, সেই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু প্রথমে ছেলেটি মুখ না খুললে ভিরকার তাকে কিছুটা টর্চার করে। সাগরিকা এবং রাজের ছবি দেখায়, বলে এদের সাথে কোন মেয়ে আসতো তার ডিটেলস আমার চাই। অবশেষে সেই ছেলেটি মার খাওয়ার পরে বলতে থাকে এই মেয়েটিকে সবাই অ্যান্টি বলতো, এই মেয়েটি মাঝে মধ্যেই বিভিন্ন মেয়ের সাথে আসতো। গতবার শেষবারের মতো রাজ এবং সাগরিকার সাথে সে এসেছিল এখানে, সেদিন সে ড্রাগসও কিনেছিল। সেই ছেলেটির কাছ থেকে অ্যান্টির নাম্বার নিয়ে নেয় ভিরকার, কিন্তু সেটা বন্ধ ছিল। অন্যদিকে অ্যান্টি নামে সেই মেয়েটিকে দেখা যায় সে কোথাও বের হয়ে চলে যাচ্ছে। যাবার আগে সে সাগরিকাকে একটি ভয়েস এসএমএস পাঠায়, যেখানে সে বলছিল সাগরিকা আই এম সরি, আমি যেটা করেছি সেটার জন্য আমি দুঃখিত। ভিরকার সাথে সাথে অঞ্জলিকে কল করে এবং সেই অ্যান্টি নামের মেয়েটির নাম্বার তাকে দেয়, বলে এই মেয়েটির লাস্ট লোকেশন খুঁজে বের করার জন্য। অ্যান্টি নামের মেয়েটিকে দেখা যাচ্ছিল সে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। অন্যদিকে কালো হুডি পরা সেই ছেলেটি কম্পিউটার স্ক্রিনের সামনে বসে দেখছিল অ্যান্টি নামের সেই মেয়েটি একটি ট্রেনের টিকিট কেটেছে, আর সে কোথায় যাচ্ছে, কত নাম্বার বগিতে, সে সব কিছু সেখানে লেখা ছিল। এদিকে সে ইনকোয়ারি অফিসার ডিএসপি রাউত ভিরকারের জন্য অপেক্ষা করছিল, সে রেগে যেতে থাকে। সে যখন দেখতে পায় ভিরকার সেই মেয়েটিকে ধরার জন্য লাল চকের দিকে যাচ্ছিল, সে ডিএসপিকে বলে সেখানে পুলিশ পাঠানোর জন্য,
যাতে তারা ভিরকারকে সেখান থেকে ধরে নিয়ে আসে। অন্যদিকে ভিরকার অঞ্জলির পাঠানো সেই লোকেশন পেয়ে সেখানে যেতে থাকে। ভিরকার সেই মেয়েটির লাস্ট লোকেশনে আসার পরে, অর্থাৎ অ্যান্টির বাসায় আসার পরে দেখতে পায় এই মেয়েটি আর কেউ নয়, সাগরিকার সেই ফ্রেন্ড। ভিরকার বুঝতে পারে সেই দিন অ্যান্টি নামে সেই মেয়েটি তাকে মিথ্যা বলেছিল। সে যে হোটেলে থাকতো সেই হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পারে সে একটি ক্যাব বুক করেছিল, আর সেই ক্যাবে করে সে কোথাও যাচ্ছে। সাথে সাথে সে ক্যাব সার্ভিসে সে কল করে, আর সেই গাড়ির ড্রাইভারের নাম্বার সে চায়। কিছুক্ষণ পরেই ভিরকারকে সেই নাম্বার দেওয়া হয়। সে গাড়ির ড্রাইভারকে সাথে সাথে কল করে। গাড়ির ড্রাইভারকে সে জিজ্ঞেস করে লাল চক থেকে যে মেয়েটিকে তুমি পিক আপ করেছো সে কোথায়। ড্রাইভার বলে এইমাত্র মুম্বাই স্টেশনে আমি তাকে নামিয়ে দিলাম। এক্সপ্রেস 51-এ সে তার টিকিট কেটেছিল, আর সেটাই জন্য সে যাচ্ছে। ভিরকার তখনই অঞ্জলিকে কল করে এবং বলে এই কেসের সবথেকে বড় লিড অ্যান্টি নামে সেই মেয়েটি শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। সে গোল্ডেন এক্সপ্রেস 51-এর টিকিট কেটেছে, যে করেই হোক সেই ট্রেনটা আমাদের থামাতে হবে। কিন্তু সেই ডিএসপি রাউত বলে কোনোভাবে এটা করা যাবে না, ভিরকারকে এখানে আসতে হবে, আমি তার ইনকোয়ারি করব, তারপরে সে সেখানে যাবে। ভিরকার রেলওয়ে স্টেশনে আসার পরে দেখতে পায় সেই ট্রেনটি ইতোমধ্যে ছেড়ে দিয়েছে। সেই ট্রেনটি ধরার জন্য সে দৌড়াতে থাকে, কিন্তু ইতোমধ্যে সেই ডিএসপি রাউতের পাঠানো পুলিশরা ভিরকারকে ধরে ফেলে এবং সেখান থেকে নিয়ে আসে। কিন্তু ভিরকার অনেক চেষ্টা করেও সেখানে আর যেতে পারে না। ভিরকার সেখান থেকে আসার সময় আমরা দেখতে পাই সেই কালো হুডি পরা একটি ছেলে ভিরকার আর পুলিশদের সেখানে ফলো করছিল। অন্যদিকে সেই ট্রেনের ভেতরেই অ্যান্টি নামে সেই মেয়েটিকে কেউ একজন মেরে ফেলেছে এবং মারার পরে তার হাতের 5টি আঙুল কেটে সে নিয়ে যায়। ভিরকার ক্রাইম বেঞ্চে আসার পরে ডিএসপি রাউত তাকে বিভিন্ন কোশ্চেন করতে থাকে। ঠিক তখনই অঞ্জলি কম্পিউটারে খবর পায় যে সেই গোল্ডেন এক্সপ্রেস ট্রেনটি শহরের বাইরে কেউ থামিয়ে দিয়েছে, কারণ সেই ট্রেনের ভেতরে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। ভিরকার বুঝতে পারে এটা অবশ্যই অ্যান্টির লাশ, কেউ অ্যান্টিকেও মেরে ফেলেছে। এজন্য সে রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যান্টি নামে সেই মেয়েটিকে মারার পরে তার কক্ষ থেকে যে মেয়েটি বের হচ্ছিল সেটা সাগরিকা ছিল না, অন্য কেউ ছিল। অর্থাৎ এই মার্ডারগুলো সাগরিকা করেনি। তাহলে এই মেয়েটির পরিচয় কে, আর কেনই সে এই লোকগুলোকে মারছে এভাবে? এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4-এর শুরুতেই দেখা যায় একজন বয়স্ক লোকের সাথে একটি হোটেল রুমে সাগরিকাকে, সেখানে সে বসেছিল। সেই বয়স্ক লোকটা যখন তার কাছে আসার চেষ্টা করে সে তাকে ধাক্কা দিয়ে হোটেল রুমের বাইরে চলে আসে। তখনই সেই লোকটি এক্সম্যান নামের একজন লোককে কল করে। অন্যদিকে এরপরেই এক্সম্যান কল করে সাগরিকাকে। সেই এক্সম্যান নামের লোকটি সাগরিকাকে বলতে থাকে সেই হোটেল রুমে আবারও ফিরে যাবার জন্য। সাগরিকা বলে আমি তো তোমার সব টাকা দিয়ে দিয়েছি, তাহলে এসব কেন? কিন্তু সেই এক্সম্যান সাগরিকাকে বলে আমি তোমাকে যতদিন পর্যন্ত যা করতে বলবো তোমাকে তাই করতে হবে। এরপরে সাগরিকা বাধ্য হয়ে সেই হোটেল রুমে আবারও ফিরে যায়। ভিরকারকে দেখা যায় সেই অ্যান্টি নামের মেয়েটির মার্ডারের কথা শুনে সে ট্রেনে চলে এসেছে। সেখানে ডক্টর সিনহাও চলে আসে। তখনই ডিএসপি তাকে কল করে এবং বলে আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, ডিএসপি রাউত এখন তোমাকে বিরক্ত করবে না, এই কেসটা যত দ্রুত পারো সলভ করো। যেহেতু সেই দিন ডিএসপি রাউতের কারণেই ভিরকার সেই মেয়েটিকে ধরতে পারেনি ট্রেনের ভেতরে, অতঃপর অন্য একজন সেই মেয়েটিকে মেরে ফেলেছে, তাই এই কেসের অনেক বড় একটা লিড মিস হয়ে গেছে। এই জন্যই পুলিশ কমিশনার আপাতত সেই ইনকোয়ারি বন্ধ করে দিয়েছে। এরপরে ভিরকার সেই রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, যেখানে সে দেখতে পায় ঠিক একই রকম কালো রঙের ড্রেস পরা, মাথায় লম্বা চুল এবং কাঁধে লাল ব্যাগ পরা একটি মেয়ে সেই রেলওয়ে স্টেশনে হাঁটাহাঁটি করছিল। কিন্তু ভিরকার সেখানে সেই মেয়েটির মুখ দেখতে পায় না, কারণ মেয়েটি ক্যাপ পরা ছিল। ভিরকার এবারও সাগরিকাকেই সন্দেহ করতে থাকে। এদিকে একটি ছেলেকে দেখানো হয় যেখানে সে সোশ্যাল কয়েন নিয়ে বিজনেস করে, অর্থাৎ সোশ্যাল কয়েন ট্রান্সফার করে বিভিন্ন অ্যাকাউন্টে। ঠিক তখনই তার কাছে একটি কল আসে, তাকে মারার থ্রেট দেয় কেউ। এরপরে সেই ছেলেটি মুম্বাইয়ের কোথায় গান পাওয়া যাবে সেটা সার্চ করতে থাকে। কিছুক্ষণ পরে সে একটি লোকের সাথে কন্ট্যাক্ট করে যে তাকে একটি গান বিক্রি করবে। সেই ছেলেটি সেই লোকের সাথে দেখা করে এবং গানটি নিয়ে নেয়, যেটা সাইলেন্সার সহ ছিল। সেখানে সেই ছেলেটি সেই লোকটিকে টাকা দেয় না, বরং সেই লোকটিকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। অনেক কষ্টে সেই লোকটি সেখান থেকে পালিয়ে বাঁচে।
এদিকে রাজের সাথে সোশ্যাল মিডিয়াতে যেসব মেয়েদের সম্পর্ক ছিল যেটা তারা জানতে পেরেছে, সেই সবগুলো মেয়েকে তারা ডাকে এবং রাজের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রত্যেকটা মেয়েই তাদের বয়ান দিতে থাকে, যেখানে ভিরকার দেখতে পায় একটা মেয়ে কথা বলার সময় অনেক নার্ভাস ছিল। ভিরকার বুঝতে পারে এই মেয়েটি নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, তাই সেই মেয়েটিকে সে আবারও ডাকে। কিন্তু দেখা যায় সেই মেয়েটি পুলিশের সামনে কথা বলতে অনেক ভয় পাচ্ছিল, একটা সময় প্রায় অসুস্থ হয়ে যাচ্ছিল। তখন ভিরকার নায়নাকে ডাকে। নায়না সেই মেয়েটির সাথে আলাদা এক এক কথা বলে, মেয়েটির কাছ থেকে সবকিছু জেনে নেয়। নায়না ভিরকারকে বলতে থাকে এই মেয়ের সাথে রাজের বছরখানেক আগে দেখা হয়, এরপরে তারা কয়েক মাস বন্ধু ছিল। একটা সময় তারা রিলেশনে জড়িয়ে পড়ে। একদিন যখন তারা নাইট ক্লাবে পার্টি করছিল, তার কাছে মনে হতে থাকে রাজের বন্ধু নয়নতারা অর্থাৎ সেই অ্যান্টি নামের মেয়েটি তার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছে। এরপরে তার সাথে কি হয়েছিল তার আর মনে নেই। পরদিন সকালে তার মোবাইলে একটি ভিডিও আসে, সেখানে রাজ এবং তার সেক্স টেপ ছিল, যেটা দিয়ে রাজ তাকে ব্ল্যাকমেল করছিল। রাজ তার কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকাও নেয়। এরপরে হঠাৎ করে এক্সম্যান নামের একজন লোক তাকে কল করে এবং বলে সে যে সব লোকদের কথা বলবে সেই সব লোকদের সাথে যেয়ে তার সময় কাটাতে হবে, রাত কাটাতে হবে। ভিরকার নাস নামে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে সেই এক্সম্যান নামের লোকটি তার সাথে লাস্ট কবে যোগাযোগ করেছিল। নাস বলে 2 মাস আগে। ভিরকার বলে তুমি এখন আবার ওর সাথে কন্ট্যাক্ট করবে। ভিরকার নাস নামে সেই মেয়েটিকে বলে তুমি সেই এক্সম্যানকে এসএমএস দাও যে আমার টাকার খুব প্রয়োজন, তাই আমার ক্লায়েন্ট চাই, তুমি তাড়াতাড়ি জোগাড় করো, যদি না হয় তাহলে আমি পুলিশকে খবর দেব। তখনই সেই এক্সম্যান নামের লোকটি তাকে এসএমএস করে রাত 11:30টায় সুপার ট্রেন্স ক্লাবে দেখা করার জন্য। অন্যদিকে সেই খুনি মেয়েটির কাছেও একটি মেসেজ আসে, ঠিক একই লোকেশন, অর্থাৎ রাত 11:30টায় সুপার ট্রান্স ক্লাব। ভিরকার চাইছিল সেই নাস নামের মেয়েটিকে সেই সুপার ট্রান্স ক্লাবে পাঠাবে এবং তার সাথে জিপিএস এবং মাইক্রোফোন লাগিয়ে দেবে, যাতে সেই এক্সম্যান তাকে কি বলে। এছাড়া সেই মাইক্রোচিপটি যখন সে এক্সম্যানের গায়ে লাগিয়ে দেবে, এক্সম্যান কোথায় কোথায় যায় সেই সব কিছু তারা ট্রেস করবে। কিন্তু এর জন্য পুলিশ কমিশনারের কাছ থেকে তার পারমিশন দরকার ছিল, তাই পুলিশ কমিশনারের অ্যাসিস্ট্যান্টকে সে ব্ল্যাকমেলিং করে, কারণ সে প্রথমে রাজি হচ্ছিল না। সেই পুলিশ কমিশনারের অ্যাসিস্ট্যান্টের একটি পরকীয় সম্পর্ক রয়েছে, সেটা ব্ল্যাকমেল করে সেই পারমিশনটা নিয়ে নেয়। এতে সেই লোকটি রাজি হয়। এরপরে সে একটি মাইক্রো স্পিকার এবং একটি জিপিএস বানিয়ে দেয়। মাইক্রো স্পিকারটা নাসের কানে দেওয়া হয় আর জিপিএসটা তার হাতে দেওয়া হয়, যাতে সে কোনোভাবে এক্সম্যানের শরীরে সেটা লাগিয়ে দেয়। নাস সেখানে যাওয়ার আগে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু নায়না তাকে সাহস দেয় এবং বলে তুমি এটা পারবে। অবশেষে সেই নাস নামের মেয়েটি ভেতরে যেতে থাকে। সেই নাইট ক্লাবে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই, যে সে একটি গান কিনেছিল। আসলে এর নামই ছিল এক্সম্যান, এই মেয়েদের ব্ল্যাকমেল করত। সেখানে সে নাসকে দেখে নাসের কাছে আসে এবং জিজ্ঞেস করে হঠাৎ করেই তোমার ক্লায়েন্ট দরকার হলো কেন। নাস বলে আমার ভাই অসুস্থ হসপিটালে, আমার অনেক টাকা লাগবে, এছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। নাস তাকে একটু সিডিউস করতে থাকে, তার পকেটের ভেতরে সেই মাইক্রোচিপটা সে ঢুকিয়ে দেয়। নাস যখন এক্সম্যানের কাছে আসছিল তখনই তার কানে সেই মাইক্রো স্পিকারটা সে দেখতে পায়। এতে বুঝতে পারে তাকে এখানে পুলিশে পাঠিয়েছে। অন্যদিকে এটা শুনে ভিরকার সাথে সাথে সেখানে চলে আসতে থাকে, কারণ সে বুঝতে পারে নাসের এখন বিপদ হতে পারে। নাইট ক্লাবে সেই খুনি মেয়েটাকেও দেখা যায়। অন্যদিকে ভিরকার দৌড়ে সেখানে আসছিল। আর এখানে এপিসোড 4 শেষ হয়ে যায়। এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে দেখানো হবে আসলে কে ব্ল্যাকমেল করছিল, কেন করছিল। এছাড়া এই সিরিয়াল কিলার মেয়েটি কেনই বা এদের একে একে মারছিল, এর পেছনের কারণটা কি, রহস্যটা কি, এই সব কিছুর উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর দ্বিতীয় পর্বে। এই ওয়েব সিরিজটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি এর দ্বিতীয় পর্ব দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার করা প্রত্যেকটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও ভালো ভালো কাজ করে